আরে ভাই ঝামেলা। কোন ব্যাচে ক্লাস শুরু করছি আমি? ব্যাচের নামই তো মনে নাই। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের গ্রুপ খুঁজে পাইতেছিলাম না, আমি ভাবছি কোন ব্যাচে ক্লাস শুরু করেছে আল্লাহ ভালো জানে। এবার কলম খুঁজে পাইতেছি না, কিছু না কিছু তো হবে, তো জানি তো। কালকেই না ক্লাস নিলাম আমি। পাইছি। আচ্ছা, কি খবর বাচ্চারা তোমাদের? ভালো আছো না? অনেকদিন পর দেখা। পরীক্ষা আবার আসবো আসবো করতেছে কাছে। তো আজকে আমাদের খুবই মোটামুটি গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লজ অ্যান্ড ফ্রেজ হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন। এখান থেকে মাস্ট বি তোমার কোশ্চেন, কি মাস্ট বি কোশ্চেন আসবেই। মেডিকেল অ্যাডমিশনে তুমি দুইটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তো মাস্ট থাকবে, দুইটাও থাকতে পারে সম্ভাবনা সমূহ। এখন দেখো, আমরা শুরু করব ক্লজ দিয়ে। কি আমরা শুরু করব ক্লজ দিয়ে, তাই না? তাহলে ভাই ক্লজ কি বা ক্লজ কাকে বলে? ক্লজ ক্লজ কাকে বলে, তাই না? আচ্ছা বলো তো, ক্লজ কাকে বলে? ক্লজ কাকে বলে? তো আমরা জানি, আমরা বলে থাকি যে ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ অর্থ বাক্যাংশ। আবার যদি বলা হয় ফ্রেজ অর্থ কি, তাহলে বলা হয় কি শব্দগুচ্ছ। সবই বাক্যের অংশ, সবই শব্দের গুচ্ছ। সবই কি বাক্যের অংশ, সব শব্দের গুচ্ছ। কিন্তু ক্লজ এবং ফ্রেজের মধ্যে, ক্লজ এবং ফ্রেজের মধ্যে যে বেসিক ডিফারেন্স, ক্লজ এবং ফ্রেজের মধ্যে যে বেসিক ডিফারেন্স আমরা পাই, সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি একটা ক্লজ হতে হয় তাহলে মাস্ট হ্যাভ ফাইনাইট ভার্ব, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আর ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, এতটুকুই পার্থক্য। এখন আসো দেখো, ক্লজ আমরা জানি, ক্লজ দুই প্রকার হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা সবগুলোকে একসাথে লিখি। দেখো ক্লজ তিন প্রকার। ক্লজ কত? ক্লজ হচ্ছে ভাইয়া, ক্লজ হচ্ছে কি তিন প্রকার। এই যে তিন প্রকার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি প্রিন্সিপাল ক্লজ, এরপর তুমি বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট, এই তিন ধরনের ক্লজ হয়। এই তিন ধরনের ক্লজ তোমার হতে পারে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন দেখো ভাই, প্রিন্সিপাল ক্লজ যেগুলা, ওগুলো কি ধরনের ক্লজ? আমরা যে সিম্পল সেন্টেন্স লিখি না, সিম্পল সেন্টেন্স, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সই এক একটা প্রিন্সিপাল ক্লজ। এখন আসো ভাই, সাবঅর্ডিনেট ক্লজ কি? এই যে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সগুলো সব সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে, মানে আমরা যখন বলতেছি কমপ্লেক্স সেন্টেন্স, তখন অবভিয়াসলি একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। মানে সাবঅর্ডিনেট ক্লজ কোন ধরনের সেন্টেন্সে থাকে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে। কোন ধরনের সেন্টেন্সে থাকে ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্সে। এখন আসো দেখো ভাইয়া, যে কোঅর্ডিনেট ক্লজ কোন ধরনের সেন্টেন্সে থাকে যদি এই কোশ্চেন করা হয়, তাহলে আমাদের বলতে হবে কি কম্পাউন্ড সেন্টেন্সে। কোন ধরনের সেন্টেন্সে? কম্পাউন্ড সেন্টেন্সে। কোঅর্ডিনেট ক্লজ কোন ধরনের সেন্টেন্সে থাকে ভাইয়া? কোঅর্ডিনেট ক্লজ কোন ধরনের সেন্টেন্সে থাকে ভাই? কম্পাউন্ড সেন্টেন্সে। কোন ধরনের? কম্পাউন্ড সেন্টেন্সে। এখন আসো, আমরা যখন ক্লজের কথা বলি,
আমরা যখন কিসের কথা বলি, ক্লজের কথা বলি, তখন আমাদের মাথার মধ্যে কোথা থেকে জানি চলে আসে, ক্লজের কথা বললেই, ঠিক আছে, ক্লজের কথা বললে আমাদের মাথার মধ্যে কোথা থেকে জানি চলে আসে যে দুইটা অংশ থাকতে হবে, দুইটা অংশ থাকতে হবে। তুমি যদি লিখো যে হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, সে কি, হি ইজ আ ডক্টর, সে একজন কি, সে একজন ডাক্তার, তাই না? হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। তাহলে ভাইয়া এই যে আমরা লিখছি যে হি ইজ এ ডক্টর, একটা সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স ভাইয়া? একটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এই দেখো এখানে একটা কি আছে, ইজ, একটা মাত্র ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে আমরা কি বলবো, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকলে কি বলবো, সেটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ক্লজ মানেই যে দুইটা অংশ থাকতে হবে ব্যাপারটা এমন না, একটা সিম্পল সেন্টেন্সও, একটা সিম্পল সেন্টেন্সও, একটা সিম্পল সেন্টেন্সও একটা ক্লজ হতে পারে, এই যে আমরা এখানে দেখছি। এখন আসো আমাদের মেইন আলোচনা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে, একটু কোঅর্ডিনেট ক্লজ নিয়ে কথা বলি। তা আমরা জানি যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন কোনো দুইটা সেন্টেন্স যুক্ত হয় তখন তাকে আমরা বলি কি, কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাট মিনস কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, দুইটা আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজ মিলে একটা সেন্টেন্স হয়। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কারা, আমি একবার শিখছিলাম, ফ্যান বয়েজ, জীবনে একটাই সূত্র শিখছি আমি, আজ জীবনে কোনো সূত্র পারিও না বলিও না, সেটা কি, ফর, এবার কি, অ্যান্ড, তারপর হচ্ছে তোমার নর, বাট, অর বা আদারওয়াইজ, ইয়েট আর সো, ইয়েট আর কি, সো। এরা কি ভাইয়া, এরা হচ্ছে তোমার কি বলে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এরা হচ্ছে কি, কোঅর্ডিনেটিং কনজাংশন। কি রে, আমি ক্লাসে তো পিছাই গেল। এরা হচ্ছে কি, কোঅর্ডিনেটিং কনজাংশন। এরা কি ভাইয়া, কোঅর্ডিনেটিং, এরা ভাইয়া কি, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, ও আচ্ছা দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ অথবা দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে আমরা তাকে বলি কি, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ বা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আসলে আমাদের মূল আলোচনা ভাইয়া কোথায়, এখানে। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে নাউন ক্লজ, কি, নাউন ক্লজ, এরপরে তোমার হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হতে পারে সেটা হচ্ছে কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা এত ঝামেলা করে, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিন ধরনের ক্লজ আমরা দেখি, তাই তো? এই তিন ধরনের ক্লজ আমরা দেখি, সাবঅর্ডিনেট ক্লজ এই তিন ধরনের হতে পারে। এখন দেখ ভাই, নাউন ক্লজ সবসময় মাথায় রাখবা, ক্লজ মানে একটা বড় অংশের নিচে দাগ দেওয়া থাকে, সেন্টেন্সের একটা অংশের নিচে এরকম দাগ দেওয়া থাকে, দিয়ে বলা হয় এই অংশটুকু কোন ধরনের ক্লজ, এই অংশটুকু কোন ধরনের ক্লজ। তো এই যেই অংশে দাগ দেওয়া থাকে পুরো অংশকে আমরা সিঙ্গেল একটা পার্ট অফ স্পিচ হিসেবে চিন্তা করব। কি করব বা পুরো অংশটুকুকে আমরা একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে চিন্তা করব। ওকে, ধরো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, সেটাকে আমি একটা নাউন হিসেবে চিন্তা করব, একটা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করব, একটা অ্যাডভার্ব হিসেবে চিন্তা করব। এখন আসো নাউন নিয়ে কথা বলি, নাউন ক্লজ নিয়ে কথা বলি আমরা। দেখো নাউন ক্লজ একদম সহজ, ক্লজ বেশি কঠিন না এগুলা। যেমন দেখো, আই নো হোয়ার হি লিভস। খেয়াল কর, আই নো হোয়ার হি লিভস একটা সেন্টেন্স। এরপরে তাহলে
ভাই ক্লজ মার্কারের ডান পাশে দেখো, ক্লজ মার্কারের ডান পাশে সবসময় কি থাকে? সাবঅর্ডিনেট ক্লজ। এটা যদি আগেও আনো কোনো সমস্যা নাই, তুমি আনতে পারবা। হোয়ার হি লিভস ইজ known to me, where he lives is known to me, where he lives is known to me। তাহলে এখন ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে where he lives। ক্লজ মার্কার তুমি পরে লিখো আগে লিখো কোনো ব্যাপার না, সবসময় ক্লজ মার্কারের এই যে ডান দিকের যে ক্লজটা থাকে, ক্লজ মার্কার সহ ক্লজ মার্কারের ডান দিকে যে ক্লজটা থাকে সেই ক্লজকে আমরা কি বলবো? সেই ক্লজকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো মূর্খ বাঙালিরা বলতেছে, মূর্খ বাঙালিরা কি বলতেছে এটা আমাদের জানতে হবে। মূর্খ বাঙালিরা বলতেছে যে ক্লজকে অমিট করে বা এখানে ইটকে কল্পনা করে, পুরা ক্লজের জায়গায় কি, পুরা ক্লজের জায়গায় ইটকে যদি আমরা কল্পনা করতে পারি, পুরা ক্লজের জায়গায় যদি ইটকে কল্পনা করতে পারি তাহলে সেটা নাউন ক্লজ, তাই না? এই ধরনের যখন তুমি শিখবা তখন হ্যাঁ কিছু কোশ্চেন উত্তর তুমি করতেই পারবা, খালি দুইটা কোশ্চেন উত্তর করতে পারবা। কোন দুইটা ভাইয়া? দেখো নোটা কি? নো হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। নো কি? ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে লাগবে কি? একটা অবজেক্ট। অবজেক্ট কে হতে পারে ভাইয়া? হয় নাউন না হয় প্রোনাউন। এখন প্রোনাউন ক্লজ তো নাই, তাহলে নাউন ক্লজ, হিসাব সোজা। এরপর দেখো ইজ নোন, তাহলে ভাই এটা ভার্ব। আচ্ছা ভার্বের আগের জায়গাটুকু কার জন্য? সাবজেক্টের জন্য। ভার্বের আগের জায়গাটুকু কার জন্য? সাবজেক্টের জন্য। তাহলে হোয়ার হি লিভস এখানে সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? হয় নাউন না হয় প্রোনাউন। দ্যাটস ওয়াই এটা নাউন ক্লজ। এই দুই জায়গায় সাবজেক্ট অবজেক্ট বাদে ইট দেওয়ার তুমি একটা নাউন ক্লজও মিলাইতে পারবে না, সিঙ্গেল একটা নাউন ক্লজ তোমার মিলবে না, শুধু এই দুইটা ছাড়া, অবজেক্টের জায়গা সাবজেক্টের জায়গা। সো এই ইট ফিট শিখে লাভ নাই। কি করবো ভাই আমরা তাহলে? তুমি দেখো তুমি সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা। সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে নাউন ক্লজ। ওইসব ইট ফিট বাদ, ওইসব গরু ছাগলের নিয়ম। ইট টিট কাদের নিয়ম? গরু ছাগলের, যারা ইংলিশের ইউ বুঝে না ওইসব তাদের জন্য নিয়ম। এবং ওই দিয়ে যে টিচার তোমাকে পড়াইছে না, ইট দিয়ে রিপ্লেস, ওই টিচারও ঘুরাই দিলে আর পারবে না। একটু পরে আসতেছি। দেখো তাহলে আই নো, আমি জানি। কোয়েশ্চেন করলাম কি জানো? কোথায়, সে কোথায় বাস করে এটা জানি, তাহলে নাউন ক্লজ। আচ্ছা ইট ইজ নোন টু মি, এটা আমার জানা আছে। আচ্ছা ভাই জানা আছে তোমার, ভালো কথা। কি জানা আছে তোমার? হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে। তাহলে কি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে নাউন ক্লজ। ভাইয়া ইট দিয়ে কি হবে? না হবে, দুই জায়গায় হবে, অবজেক্টের জায়গাটা সাবজেক্টের জায়গাটা। এই দুই ধরনের নাউন ক্লজ তুমি এখানে সলভ করতে পারবা, আর সিঙ্গেল একটা নাউন ক্লজ তোমার দ্বারা এই ইট দিয়ে সলভ হবে না। এখন আসো আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলি। অ্যাডজেক্টিভ ক্লজ দেখ, এই সেম সেন্টেন্স যদি আমি লিখি I know the place, I know the place where, I know the place where he lives। সেম সেন্টেন্স লিখছি কিন্তু I know the place where he lives, একই সেন্টেন্স। দেখো তাহলে এই যে হোয়ারটা কি ভাই? ক্লজ মার্কার। ক্লজ মার্কার আগে কি আছে? প্লেস আছে। প্লেসটা কি ভাই? একটা নাউন। প্লেসটা কি? নাউন। তাহলে হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এটা একটা জায়গা। সে জায়গাটা কোনটা? এই যে আই নো দ্য প্লেস, আমি জায়গাটি চিনি। কোন জায়গাটা চিনি? হোয়ার হি লিভস। তাহলে এই হোয়ার হি লিভস দ্বারা কাকে মিন করতেছে? প্লেসকে। সো এটা একটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি ভাই? একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কোন ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো তুমি যখন দেখবে ক্লজ মার্কার আগে নাউন আছে, কি আছে? ক্লজ মার্কার আগে কি আছে? নাউন আছে। ক্লজ মার্কার আগে কি আছে? নাউন আছে। তাহলে সেটা নিশ্চিত কি? সেটা নিশ্চিত অ্যাডজেক্টিভ ক্লজ। এটা 99.99% বার হবে, এক টাইমও হবে না, দেখাবো। তাহলে কি হবে? এই যে ক্লজ মার্কারের আগে যদি কি থাকে? ক্লজ মার্কার আগে যদি কি থাকে? নাউন থাকে। ক্লজ মার্কার আগে যদি কি থাকে ভাইয়া? নাউন থাকে। তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তুমি দেখো তুমি যদি এই ইট দিয়ে যা শিখছো, এখানে যদি ইট বসাইতে যাও, আই নো দ্য প্লেস ইট, আমি এটা জায়গাটা চিনি, হবে? হবে না। তাহলে নাউন ক্লজ হচ্ছে না তোমার মতে।
কোন ধরনের? অ্যাডজেক্টিভ। এখন আসো লেখাপড়া এবার শুরু করি। নাউন ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য দেখি, কারণ আমরা বলছি যে ক্লজ মার্কারের আগে নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, বলছি না? এখন আসো দেখো, পরীক্ষায় কোশ্চেন আসছে, দ্য নিউজ দ্যাট হি ডায়েড ওয়াজ ফলস। ওয়াজ কি? ফলস। আবার দেখো, দ্য নিউজ দ্যাট হি gave me was false। ভালো করে বুঝবে এই দুইটা সেন্টেন্স, ভালো করে বুঝবা। দেখো তাহলে দ্যাট হি ডায়েড, দ্যাট হি গেভ মি, দুইটা ক্লজ আছে। দ্যাট হি ডায়েড, দ্যাট হি গেভ মি, ক্লজ আছে কয়টা? দুইটা। আচ্ছা, এখন এটা ক্লজ মার্কার, এটা ক্লজ মার্কার, এখানে আছে নিউজ, এখানেও আছে নিউজ। দ্যাট মিনস দেখো প্রত্যেকটা ক্লজ মার্কার আগে কি আছে? এখানে নাউন আছে। প্রত্যেকটা ক্লজ মার্কার আগে কি আছে ভাই? নাউন আছে। তো আসলে লেখাপড়া করি তাহলে, দ্য নিউজ দ্যাট হি ডায়েড, দ্য নিউজ দ্যাট হি ডায়েড ওয়াজ ফলস। আচ্ছা নিউজটা কি ভাইয়া? নিউজটা কি? নিউজটাই হচ্ছে সে মারা গেছে। নিউজটা কি? নিউজটাই হচ্ছে দ্যাট হি হ্যাড ডায়েড, সে মারা গেছে। এবার এখানে আসো, দ্য নিউজ দ্যাট হি গেভ মি, দ্য নিউজ দ্যাট হি গেভ মি। বলছো, আমি বললাম ভাই নিউজটা কি রে? তুমি বললো যে কি? দ্যাট হি গেভ মি, সে আমাকে যেটা দিয়েছিল। কি নিউজটা কি? সে আমাকে দিয়েছিল। আমরা জানি নিউজটা কি? জানি না। কিন্তু এখানে দেখো তো, দ্য নিউজ, দ্য নিউজ, নিউজটা কি? সে মারা গেছে। সে যে মারা গেছে এটা কি? এটা একটা নিউজ। নিউজটা কি? সে মারা গেছে। কিন্তু এই সেন্টেন্সে দেখো তো, দ্য নিউজ, নিউজ, আমি বললাম নিউজটা কি? তুমি বলছো দ্যাট হি গেভ মি, সে আমাকে যেটা দিয়েছিল। কি দিয়েছিল? তাই না? তাহলে এই যে প্রথমটা, এই প্রথম অংশটুকু, এই অংশটুকু অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ। নাউন কাকে বলে? নাউন এই কি অ্যাপোজিশন কাকে বলে? নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে দেখো নিউজ, নিউজটা কি? সে মারা গেছে। অলরেডি আমরা জেনে গেছি, একদম অভ্যাস করে লেখা আছে। তাহলে এটা নাউন ক্লজ। এবার আই, দ্য নিউজ, নিউজটা কি? দ্যাট হি গেভ মি, সে যেটা দিয়েছিল। সে কি দিয়েছিল? সে নিউজ দিয়েছিল। তাহলে নিউজকে মডিফাই করতেছে, সর্বোচ্চ নিউজকে মডিফাই করতেছে। তাহলে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো, এখনো যদি বুঝতে না পারো সমস্যা নাই। যেমন যে আমরা যদি লিখি, আচ্ছা দেখো আমরা যদি লিখি যে দ্য রুল দ্যাট people shall not enter the room is known to all। খেয়াল করো, এখানে একটা সেন্টেন্স, দ্য রুল দ্যাট পিপল, কি নিলাম তাহলে সেই ধরে কালি এই চেঞ্জ হইল, গাধা। দ্যাট পিপল শ্যাল নট এন্টার দ্য রুম, খেয়াল করো এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন বল, দ্যাট পিপল শ্যাল নট এন্টার দ্য রুম, দ্যাট পিপল শ্যাল নট এন্টার দ্য রুম, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজের আগে কি আছে? রুল, দ্য রুল। ভাইয়া রুলটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। রুলটা কি? নাউন। আচ্ছা ভাইয়া এখানে এই যে তোমার ক্লজ মার্কারের পূর্বে, ক্লজ মার্কারের পূর্বে কি আছে? নাউন আছে। ক্লজ মার্কারের পূর্বে ভাই কি আছে? নাউন আছে। ক্লজ মার্কারের পূর্বে কি আছে? ক্লজ মার্কারের পূর্বে ভাই কি আছে? নাউন আছে, তাই না? ক্লজ মার্কারের পূর্বে ভাই কি আছে? নাউন আছে। আচ্ছা যেহেতু নাউন আছে, এখন যদি আমি জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো রুলটা কি?
রুলটা কি? তাহলে রুলটাই হচ্ছে মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। রুলটা কি? রুলটাই হচ্ছে মানুষ এই রুমে প্রবেশ করতে পারবে না। তাহলে রুলটা আমরা জানা আছে, রুলটা আমাদের। সো এটা একটা নাউন ক্লজ। অ্যাপোজিটিভ হিসেবে কি? অ্যাপোজিটিভ হিসেবে কি ভাই? এটা একটা নাউন ক্লজ। অ্যাপোজিটিভ হিসেবে কি? নাউন ক্লজ। কারণ আমি জানি রুলটা কি। রুলটাই হচ্ছে মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। রুলটাই হচ্ছে কি? মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। এরপর দেখো আমরা যদি আরও কিছু সেন্টেন্স দেখি, সেটা হচ্ছে তুমি যদি লিখো যে ইট ইজ আ মিস্ট্রি where he works. It is a mystery where he works. তাহলে দেখ এখানে দাগ আছে কোথায়? where he works এর নিচে, where he works এর নিচে। It is a mystery, তাহলে এটা আমার কি? ক্লজ মার্কার। ভাই ক্লজ মার্কার আগে কি আছে? নাউন আছে। ক্লজ মার্কার আগে কি আছে ভাইয়া? নাউন আছে। ইট ইজ আ মিস্ট্রি, ক্লজ মার্কার আগে কি আছে? নাউন আছে। ওকে, আমি নাউন পাওয়ার জন্য তোমাদের কি বলছি? কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে, এটা হচ্ছে বেসিক নিয়ম। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে, যে উত্তর পাওয়া যায় সেটাই নাউন। দেখ ইট ইজ আ মিস্ট্রি, আমি বললাম এটা একটা রহস্য। তুমি সাথে সাথে আমাকে কি জিজ্ঞাসা করবো? ভাই রহস্যটা কি? তাহলে হোয়ার হি ওয়ার্কস, সে কোথায় কাজ করে, এটা একটা রহস্য। এখন তুমি বলতে পারো যে ভাই সে কোথায় কাজ করে এটা তো লেখা নাই। সে কোথায় কাজ করে এটা তো লেখা নাই। তো সে কোথায় কাজ করে এটা যদি লেখাই থাকতো তাহলে এটা রহস্য হইতো, জীবনে মিস্ট্রি হইতো। সবাই যেটা জানে সেটা কোনো মিস্ট্রি হয়? মিস্ট্রিটা কি? এই রহস্যটা কি? এই রহস্যটাই হচ্ছে সে কোথায় কাজ করে এটাই রহস্য। সে কোথায় কাজ করে এটাই একটা রহস্য। সো অ্যাপোজিশন হিসেবে এটা কি? অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ। সে কোথায় কাজ করে এটা একটা রহস্য। ঠিক আছে, আসো এবার একটু অ্যাডভার্বিয়াল ক্লজ দেখি। দেখ অ্যাডভার্বিয়াল ক্লজ সেম সেন্টেন্স যদি লিখি, দেখো I will go where he lives. I will go where he lives. তো দেখো তো তুমি যদি বলো যে I will go it, মূর্খ বাঙালির নিয়ম অনুসারে I will go it মিলছে? নাউন ক্লজ হবে না, কারণ গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। গোটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। ভাই গো যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব তাহলে সে কোনো অবজেক্ট নিবে না। আচ্ছা, এখন দেখো ক্লজ মার্কার আগে কি কোনো নাউন প্রোনাউন আছে? ক্লজ মার্কার আগে নাউন প্রোনাউন আছে? ভাইয়া নাই। কি আছে তাহলে? একটা ভার্ব আছে। তাহলে নাউন প্রোনাউন যেহেতু নাই নিশ্চিত তাহলে কি অ্যাডজেক্টিভ ক্লজও না। তাহলে ভাই কোন ক্লজ? দেখো একটা সেন্টেন্সের ভার্বকে সবসময় যখন তুমি হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই এই অ্যাডভার্বগুলো দিয়ে কোশ্চেন করবা, এইগুলোতে যখন কোশ্চেন করবা হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই দিয়ে যখন কোশ্চেন করে উত্তর পাওয়া যায় তখনই সেটা অ্যাডভার্ব। আই উইল গো, আমি যাব। কি যাব? ধরো নাউন খোঁজার জন্য কোশ্চেন করতেছি, কি যাব? বলছে যেখানে সে বাস করে। আই উইল গো, আমি যাব। কাকে যাব? বলছে যেখানে সে বাস করে। হইল? তাহলে আই উইল গো, আমি যাব। কোথায় যাবে তুমি? কোথায়? হোয়ার, কোথায় যাবে? সে যেখানে বাস করে, বা থাকে। সে যেখানে থাকে। ওকে, তাহলে এটা কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কি করতে হবে আমার? সেন্টেন্সের কাকে ভাইয়া? ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। সেটাই কি? অ্যাডভার্বিয়াল। এখন দেখো একটা নোট নিয়ে নাও আগে, তারপর আসতেছি তোমরা কি ঝামেলায় পড়তে পারো। নোট নাও। as while, till,
আনটিল, এরপর হচ্ছে তোমার দো, অলদো, এবং তুলনা যদি বুঝায়, দেখো অ্যাজ হোয়াইল টিল আনটিল, অ্যাজ হোয়াইল টিল আনটিল, অ্যাজ হোয়াইল টিল আনটিল, দো অলদো, এবং যদি তুলনা বোঝায় তোমার কোনো নাউনও দেখা লাগবে না, কোনো ইট বসানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, নিশ্চিত ওই ক্লজগুলা অ্যাডভার্বিয়াল ক্লজ। নিশ্চিত ওই ক্লজগুলা কি ভাইয়া? নিশ্চিত ওই ক্লজগুলা কি? নিশ্চিত ওই ক্লজগুলা কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখ তুমি লিখতেছ ডু অ্যাজ আই সেড, ডু অ্যাজ আই সেড, এরপর লিখতেছ কি? স্ট্রাইক while the iron is hot, strike while the iron is hot, strike while the iron is hot। ওকে, তো এই যে আমার সাবঅর্ডিনেট ক্লজ, আবার দেখো এই হচ্ছে ভাই আমার সাবঅর্ডিনেট ক্লজ। তুমি এখন মনের সুখে কোন কামরূপ কামাখ্যা থেকে লেখাপড়া করে আসা একজনের কাছে তুমি শিখছো কি? ইট বসালে নাউন ক্লজ, যদি ইট বসে মিনিং হয় তাহলে কি ভাইয়া? ইট বসে নাউন হইলে ভাইয়া কি? ইট বসে মিনিং হইলে কি ভাইয়া? নাউন ক্লজ। তো ডু ইট 100% মিলে গেছে। এবার পরীক্ষা হলে তুমি নাচতে নাচতে দিয়ে আসছো নাউন ক্লজ, দিয়ে আসার পরে বাসায় এসে তুমি তো লাফাইতেছো, আমার ধরে কি ইংলিশে আমি 15-এর মধ্যে 17 পাবো, কারণ আমি জাদুকরি হইতে ইংলিশ শিখছি, ছন্দ দিয়ে ইংলিশ শিখছি, কামরূপ কামাখ্যা থেকে আনা সিদ্ধ পুরুষ আমাকে ইংলিশ শেখাইছে। হ্যাঁ, তো যখন তুমি নাউন ক্লজ দিবা তোমার 1.25 কাটা। দেখো ডু কি করবো? অ্যাজ আই সেড, কাকে করবো? বলছে অ্যাজ আই সেড, আমি যেভাবে বলি সেভাবে, তাই না? কিন্তু আমি যদি বলি ডু করো, সেন্টেন্সের ভার্ব না, হাউ, কিভাবে? বলছে অ্যাজ আই সেড, আমি যেভাবে বলি সেভাবে, আমি যেভাবে বলি সেভাবে। আচ্ছা, আবার দেখো ক্লজ মার্কারটা কি ভাইয়া? ক্লজ মার্কারটা হচ্ছে অ্যাজ, তাহলে কিছু চিন্তা করার দরকার নেই, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা একটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন দেখো এটা 38তম বিসিএসের কোশ্চেন। স্ট্রাইক ইট, স্ট্রাইক ইট খুব সুন্দর মিলে যায়, স্ট্রাইক ইট। সো তুমি বলবো যে ভাই এটা তো একটা নাউন ক্লজ, তাই না? স্ট্রাইক ইট, তাহলে কি ভাই? এটা একটা নাউন ক্লজ। এখন দেখো গ্রামার দিয়ে বুঝি। স্ট্রাইক আঘাত করো, কি আঘাত করব? বলছে যখন লোহা গরম থাকে। স্ট্রাইক আঘাত করো, কাকে আঘাত করব? যখন লোহা গরম থাকে। উত্তর হচ্ছে? হচ্ছে না। কিন্তু তুমি কানার মতো শিখছো কি, মূর্খ বাঙালির মতো, স্ট্রাইক ইট, ইট বসালে নাকি নাউন ক্লজ হয়। কিভাবে হয়? ওটা দুই জায়গায় হয়, খালি সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, আর কোথাও হয় না। দেখো এখন দেখো তাহলে কি? স্ট্রাইক হোয়েন, কখন আঘাত করব? হোয়েন, কখন আঘাত করব? হোয়াইল দ্য আয়রন ইজ হট। স্ট্রাইক আঘাত করো, হোয়েন, কখন? হোয়াইল দ্য আয়রন ইজ হট। তাহলে এটাও একটা কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাও একটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। এ দেখো ক্লজ মার্কার কে ভাইয়া? ক্লজ মার্কার কে? ক্লজ মার্কার কে? হোয়াইল। কে? এটা গরু লিখছে কি ইংলিশে ছন্দ। কে ইংলিশে ছন্দ দেখো না? বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে তোমার ঢাকঢোল পিটাই বেড়ায়, যে আমরা ইয়ের ক্লাস নেই, কি মেমোরাইজিংয়ের ক্লাস হয় আমাদের এখানে, ভোকাবুলারির ক্লাস, সিনোনিম অ্যান্টোনিম ক্লাস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস, তারপরে কি ইডিয়ম ফ্রেজের ক্লাস। এগুলোর আবার ক্লাস কিসের? জীবনে বিসিএস পড়ায় আসলাম, কোনোদিন এইসবের ক্লাস নিইনি। ক্লাসগুলো আবার কেমনে শোন? সব লেখা আছে, কোনো একটা, যে কোনো বাংলাদেশের যে কোনো একটা বইয়ের পিডিএফ ওপেন করবে, যে কোনো একটা বইয়ের কি পিডিএফ ওপেন করবে বাংলাদেশের, করে ওখানে যা যা লেখা আছে তাই তাই বলে যাবে। আচ্ছা, উত্তরও থাকে, আবার ওর বোর্ডের মধ্যে উত্তরও দেখা যায় যে কত নম্বর উত্তর, সেটা দেখে বলে যে এইটা উত্তর। বাচ্চারা বুঝছো? তাহলে এটা উত্তর। এই হচ্ছে পড়ানো। আবার দু একজন ছন্দ পড়ায়, পিসি চলো যাই, সাইকোলজি, কোশ্চেন নাই রে, কোশ্চেন আয়ার, তাই না? গাধার উপর গাধা, তার উপর গাধা, বাংলাদেশ সহ গাধা, অ্যাসাসিনেশন, এরকম তোমরা পড়ো না? মিথ্যা তুমি 128 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া,
লেফটেন্যান্ট, এগুলো পড়িস না তোরা? ইংলিশে ছন্দ নাই মানে আছে, এটা গরুদের জন্য। হ্যাঁ, মানে সব লেখা রয়েছে বোর্ডের মধ্যে, ও বলতেছে আর দাগায় যাইতেছে, কি রে ভাই। তারপরে কি কি ওই একদিন একজনের দেখলাম আমি, জীবনে একদিন ক্লাস দেখতে গেছিলাম, বলছে মনে নাই আমার জিনিসটা, এক্সাক্ট ওয়ার্ডটা মনে নাই, এরকম, এটা কি ফিউচার, আমরা জানি এটা ফিউচার। বলছে বাচ্চা এটা কি, এটা হচ্ছে ফুটুরে, মানে সেটা বলে নাই, এরকম ছিল আর কি। এটা কি ফুটুরে, কেন ফুটুরে? ফুটুরে মনে রাখার জন্য স্পেলিং। হ্যাঁ, তারপরে এরকম আর কি, ধরো এটা নট ওয়ার্কড, কি হবে? ওয়ার্কড, ওয়ার্কড মনে রাখার জন্য। এসব ফালতু জিনিস পড়লে আজ যাই হোক ইংলিশে 10ও পাওয়া লাগবে না, এ খালি পড়ার মধ্যেই সীমাবদ্ধ, পড়ার সময় ভাল লাগে। এগুলা কি, এইগুলা পড়ার সময় ভাল লাগে, এগুলা কখনো অ্যাপ্লাই করা যায় না, মাথায় রাখিস। তাহলে কি ভাইয়া? স্ট্রাইক, হোয়েন কখন আঘাত করব? যখন লোহা গরম থাকে, ওয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম থাকে। ওকে, যখন লোহা গরম থাকে। তাইলে দেখ, আমার কিন্তু ক্লজ পড়ানো শেষ, আমার ক্লজ পড়ানো শেষ, পড়াই দিলাম না? 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা ম্যারাথন ক্লাস, স্প্রিন্ট ক্লাস, যে কোনো ক্লাস দেখবি, যে কোনো ক্লাস এসছে, যতটুকু পড়াইছি, যা পড়াইছি বেশি শিখছিস, গ্যারান্টি দিয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের ক্লজ শেষ, এখন ফ্রেজ পড়বো। ফ্রেজ পড়তে সময় লাগে 3 মিনিট, এই নিয়ে তোরা আবার ক্লাস করিস। আবার আমি বলছি যে আমি আমি বলছি যে কি, ফিজিক্স কেমিস্ট্রি পড়িস হচ্ছে 9-10 থেকে, তাই পারিস না, ইংলিশ কি করে পারবি? অনেক গরু আবার সেখানে কমেন্ট করে, কি কমেন্ট করে, যে আমরা তো ইংলিশ পড়ি ক্লাস 1 থেকে, আর ফিজিক্স কেমিস্ট্রি তো 9 থেকে। তো একজনে কমেন্ট করলাম, এটি আপনি বাংলায় লিখে দেখান, কি সরি, এটি আপনি ইংলিশে লিখুন, কমেন্ট ডিলিট করে হাওয়া। এই হচ্ছে তোমরা ইংলিশ পড়ো। ফ্রেজ দেখো ভাই, ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজ কি? ফ্রেজ শব্দের একটা কি, বাক্যের একটা অংশ, যেটাকে আমরা শব্দগুচ্ছ নামে চিনি। এখানে ক্লজের সাথে ফ্রেজের বেসিক ডিফারেন্সটা কি? ক্লজের সাথে ফ্রেজের বেসিক ডিফারেন্সটা কি? তাহলে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, আর ফ্রেজের মধ্যে কি? ফ্রেজের মধ্যে ঠিক আছে, ফ্রেজের মধ্যে কি থাকে না? ফ্রেজের মধ্যে কি থাকে না? ফ্রেজের মধ্যে হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব থাকে না। এখন আসো ভাই, ফ্রেজ কারা হতে পারে? দেখো, ফ্রেজ, ফ্রেজ কারা হতে পারে? দেখ, নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, ভার্বাল ফ্রেজ হতে পারে, তাই না? কনজাংশনাল ফ্রেজ হতে পারে, তারপরে তোমার ইন্টারজেকশনাল ফ্রেজ হতে পারে, এরপরে হচ্ছে তো পার্টিসিপল ফ্রেজ হতে পারে, পার্টিসিপল ফ্রেজ, এরপর হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে। এই ধরনের ফ্রেজগুলা হতে পারে। আসো আমরা শিখি ফ্রেজ, ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, আসো আমরা শিখি। তাহলে ফ্রেজ আইডেন্টিফাই করতে গেলে, দেখ, ফ্রেজ আইডেন্টিফাই করতে গেলে তোমার 2টা জিনিস লাগবে। ফ্রেজ আইডেন্টিফাই করতে গেলে, এই যে অনেকগুলো ফ্রেজ লিখছিলাম আমরা, এগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে চাও, 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে মিনিং, একটা কি, একটা হচ্ছে মিনিং লাগবে, মানে এক ওয়েতে তুমি উত্তর করতে পারো। যদি তুমি যে ফ্রেজগুলো বসছে তার মিনিং যদি জানো, তাহলে একদম সাথে সাথে উত্তর করতে পারবা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পজিশন দিয়ে, পজিশন, সে সেন্টেন্সের কোথায় বসছে,
কারণ সবার তো পজিশন আছে, নাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে বসে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করার জন্য বসে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা নাউন ফ্রেজকে অন্য কারোর সাথে কানেক্ট করাই দেওয়া। তাহলে সবার কিন্তু পজিশন আছে সেন্টেন্সে, সেন্টেন্সের মধ্যে সবার কি আছে, সেন্টেন্সের মধ্যে তোমার হচ্ছে সবার পজিশন আছে। আচ্ছা দেখো, আমি যদি বলি যে সুইমিং ইন দ্য রিভার ইজ ডেঞ্জারাস। সুইমিং ইন দ্য রিভার ইজ ডেঞ্জারাস। দেখ, সুইমিং ইন দ্য রিভার ইজ ডেঞ্জারাস, এখানে দাগ দেওয়া রয়েছে সুইমিং ইন দ্য রিভার। ভাই এর মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই তাহলে এটা ক্লজ না। এখন আমি বলতেছি ইজ ডেঞ্জারাস, কি হয় বিপজ্জনক, বিপজ্জনক, তাহলে কোশ্চেন আসে কি বিপজ্জনক। বিপজ্জনক কি জিনিসটা বিপজ্জনক? সেটা হচ্ছে কি সুইমিং ইন দ্য রিভার। সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা, কোথায় আছে? এর পজিশন কোথায়? সাবজেক্টের মানে সাবজেক্টের জায়গায়। ভাইয়ের পজিশন কোথায়? ভার্বের আগে। পজিশন কোথায়? ভার্বের আগে। ভার্বের আগে কি বসতে পারে? ভার্বের আগে নাউন বসে, নাউন বা প্রোনাউন বসে। তা প্রোনাউন ফ্রেজ তো আর হয় না, প্রোনাউন ফ্রেজ তো আর হয় না, তাই না? প্রোনাউন ফ্রেজ হয় না, তাহলে ভাই কি হবে? নাউন ফ্রেজ। যেমন দেখো, তুমি যদি লিখো দে বট আ বিগ হাউস, দে বট আ বিগ হাউস। এখন দেখো, দে বট আ বিগ হাউস, ভাই এ কোথায় বসছে? এ কোথায় বসছে? দে বট, BOUGHT না, বট টি হবে একটা। দে বট আ বিগ হাউস, দে বট তারা কিনেছে, তারা কিনেছিল, কি কিনেছিল? একটা বড় বাড়ি। আবার তুমি এই যে মূর্খ বাঙালি হিসেবে বলতে পারো দে বট ইট, কারণ এটা অবজেক্টের জায়গায় বসছে তো এটা মিলবে, ইট দিয়ে এটা মিলবে, এটা মিলবে, সাবজেক্ট আর অবজেক্ট ইট দিয়ে মিলবে, আর কিচ্ছু মিলবে না। তাহলে দে বট আ বিগ হাউস, দে বট আ বিগ হাউস, কি কিনেছিল? একটা বড় বাড়ি কিনেছিল। তাহলে কি ভাই? এটা একটা নাউন ক্লজ। এটা ভাই একটা কি নাউন ক্লজ। আচ্ছা আসো দেখো, তুমি যদি লিখো এরকম আই হ্যাভ নো কিথ অ্যান্ড I have no kith and kin, I have no kith and kin in this city, I have no kith and kin in this city। তাহলে kith and kin, kith and kin। তো দেখো ভাই নোটা কি? ডিটারমিনার। নোটা কি? ডিটারমিনার। আচ্ছা, বা অ্যাডজেক্টিভ। তো ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হয়? ডিটারমিনারের পরের ওয়ার্ড সবসময় কি হয়? নাউন। ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হয়? নাউন হয়। আবার তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি, দেখো তোমাকে যদি এখন আমি কোশ্চেন করি, আচ্ছা বলতো কিথ অ্যান্ড কিন মানে কি? তাহলে তুমি বলবা কি ভাইয়া? রিলেটিভস। কি? রিলেটিভস। রিলেটিভস কোন পার্ট অফ স্পিচ? নাউন। রিলেটিভস কোন পার্ট অফ স্পিচ? নাউন। তাহলে এই যে রিলেটিভ কোন পার্ট অফ স্পিচ? তাহলে ভাই নাউন। তাহলে এটাও নাউন, এটাও কি নাউন। হ্যাঁ, মেডিকেল আসছিল, ঠিক। এখন দেখো, তুমি যদি লিখো হি ইজ আ, আরে ভাই, ম্যান অফ, হি ইজ আ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার, হি ইজ এ ম্যান অফ লেটার। তো দেখো এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স মানে কি? বিদ্বান ব্যক্তি, তাই না? বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স অর্থ কি? বিদ্বান ব্যক্তি, স্কলার্স, স্কলার্স। তাহলে হি ইজ আ স্কলার, হি ইজ আ স্কলার, তিনি একজন বিদ্বান ব্যক্তি। তাহলে এই যে পুরো অংশের জন্য আমরা কি করতে পারি? স্কলার ওয়ার্ডটাকে বসাইতে পারি, একটা কাকে বসাইতে পারি? নাউনকে বসাইতে পারি। তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে। যে হি, সেই হচ্ছে ম্যান অফ লেটার্স, যে ম্যান অফ লেটার্স সেই হচ্ছে হি, কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাহলে কি নাউন ক্লজ, কি ক্লজ, সরি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে ভাই এটা কি হবে? নাউন ফ্রেজ। এখন দেখো, এখন দেখ আমরা অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলি। তুমি যদি লিখো যে
দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। হার্ড অ্যান্ড কি রে ভাই, এরকম একসাথে দাগ পড়ে যাইতেছে কেন? হ্যাঁ, বিয়াদব। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। তাহলে হার্ড অ্যান্ড ফাস্টের নিচে দাগ, হার্ড অ্যান্ড ফাস্টের নিচে দাগ। দেখো হার্ড অ্যান্ড ফাস্টের নিচে দাগ, এটা যদি তুমি মিনিং জানো তাহলে ভালো, যদি না জানো তাও সমস্যা নেই। দেখো বলছে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, ওই পাশে আরেকটু ছিল, সেন্টেন্স লিখিনি আমি সেটুক। দেখ দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। ভাই রুলটা কেমন? রুলটা কেমন? রুলটা হচ্ছে আমরা জানি নাউন, প্রথম কথা রুলটা কি? নাউন। রুলটা কেমন? রুলটা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট। রুলটা কেমন? রুলটা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট। তাহলে নাউনকে যে মডিফাই করলো সে কি? অ্যাডজেক্টিভ। নাউনকে যে মডিফাই করলো সে কি? অ্যাডজেক্টিভ। এখন যদি তোমার জানা থাকে মিনিং, মিনিং যদি তোমার জানা থাকে, দেখো হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি? ফিক্সড। হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি? ফিক্সড। তাহলে দেয়ার ইজ নো ফিক্সড রুল, দেয়ার ইজ নো ফিক্সড রুল। রুলটা কেমন? ফিক্সড। রুলটা কেমন? হার্ড অ্যান্ড ফাস্ট। তো নাউনকে যে মডিফাই করে সে কি হয়? না, নাউনকে যে মডিফাই করে সে কি হয়? নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখো দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই ওগো, ইজ মাই কি? ওগো, ইজ মাই ফ্রেন্ড। দেখো দ্য গার্ল ইন গ্রিন, দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই ওগো। তাহলে ইন গ্রিন। আরেকটা কোশ্চেন দেখবি ইন ইয়েলো। আরেকটা কোশ্চেন দেখবি সেম কোশ্চেন, টাকা আসছে। দেখ আরে ভাই এখানে দাগ পড়ো না কেন? উইথ লং হেয়ার। হ্যাঁ, সব জায়গায় ছিল কি? দ্য গার্ল ইন গ্রিন ইন ইয়েলো উইথ লং হেয়ার ইজ মাই সিস্টার। এখানে ছিল সিস্টার, এখানে ছিল কাজিন, ওখানে আমি ওগো লিখছি, ফ্রেন্ড লিখছি। দেখো তাহলে এই যে ইন গ্রিন ইন ইয়েলো উইথ লং হেয়ার, আমি এই যে গার্ল, এনাকে কিভাবে চিনবো? সে যে আমার ওগো, ইজ মাই কি? ওগো। তা সে যে আমার ওগো, এটা আমি কিভাবে চিনবো? ইন গ্রিন মানে কি? গ্রিন ড্রেস পরিহিত। ইন ইয়েলো অর্থ কি? ইয়েলো ড্রেস পরিহিত। উইথ লং হেয়ার তার মানে ওই মেয়েটাই আমার ফ্রেন্ড যার চুল বড় বড়, যে গ্রিন ড্রেস পরে আছে, যে ইয়েলো ড্রেস পরে আছে। তাহলে এই গার্লকে, এই নাউনকে চেনার উপায় কি? এই নাউনকে চেনার উপায় এরা গ্রিন ড্রেস, ইয়েলো ড্রেস অথবা লম্বা চুল। তাহলে আমি এই যে এগুলা দিয়ে এই নাউনকে পরিচয় করাই দিতেছি না? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি ফ্রেজ? কে আসছে? টাকা, টাকা। সনম আসলে কি কারোর, সনম আসলে কি কারোর কি এরকম আনন্দ লাগে? টাকা, টাকা, এটাই খেলে আনন্দ লাগে, বুঝছিস? এটা যে অ্যাডজেক্টিভ। এখন বুঝতে পারছো অ্যাডজেক্টিভ? বুঝতে পারছো? তাহলে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, এখন দেখো আমরা যদি অ্যাডভার্ব নিয়ে কথা বলি, কেমন? তুমি লিখছো হি র্যান, হি র্যান সো ফাস্ট, হি র্যান সো ফাস্ট। ওকে, সে দৌড় দিল। হি র্যান, সে কি দৌড় দিল। তাহলে আমরা জানি সেন্টেন্সের ভার্বকে হাউ, হোয়ার, হোয়ের এবং হোয়াই দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। হি র্যান, সে দৌড় দিল। ভাইয়া হাউ, কিভাবে দৌড় দিছে? বলছে সো ফাস্ট, কুইকলি। তাহলে সো ফাস্ট কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি কি ফ্রেজ? না, তোদের ক্লাস নিতে আসলে কত কিছু হয়। দেখো তুমি যদি লিখো যে শি লিভস ইন আ স্মল গ্রাম, শি লিভস ইন আ স্মল ভিলেজ। তাহলে
ইন এ স্মল ভিলেজ, পুরোটা অংশের নিচে দাগ, ইন এ স্মল ভিলেজ। তুমি এখন কত এটা কি ক্লজ হতে পারে, এটা কি ক্লজ হতে পারে? শি লিভস, সে বাস করে। আমি কোশ্চেন করলাম হোয়ার, কোথায় বাস করে? তুমি বলতেছো একটা ছোট গ্রামে। শি লিভস, সে বাস করে। হোয়ার, কোথায়? ইন আ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামে বাস করে। তাহলে ভাই এটা কি? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এটা বলো দেখি, ডু অন ইউর শার্ট। ডু অন ইউর শার্ট, এখানে ডু অনটা কোন ধরনের? ডু অন ইউর শার্ট, ডু অন ইউর শার্ট কোন ধরনের ফ্রেজ বলো? ডিউ অন ইউর শার্ট, এখানে ডু অনটা কোন ধরনের ফ্রেজ? দেখো ভাই, ডু অন অর্থ কি? ডু অন অর্থ কি? ডু অন ইউর শার্ট, তাহলে ভাই ডু অনের অর্থ কি? ডু অন অর্থ হচ্ছে ওয়ার, পরিধান করা। ডু অন অর্থ কি? ডু অন অর্থ হচ্ছে ওয়ার, পরিধান করা, পরিধান করা। তাহলে ডু মানে করা, ডু অন একসাথে দিলে পরিধান করা, তো দুইটা মিলে কি হয়েছে? ভার্বের কাজ করছে। সো এটা কি ভাই? একটা ভার্বাল ফ্রেজ। এটা কি একটা ভার্বাল ফ্রেজ। একটা জিনিস মনে রাখবা, তোমরা যত ওই যে ইয়ে পড়ছো না, গ্রুপ ভার্ব, যত গ্রুপ ভার্ব পড়ছো সব গ্রুপ ভার্বে এক একটা ভার্বাল ফ্রেজ। যেমন দেখো, তুমি লিখলা যে ভাই লুক, লুক মানে কি? দেখা। লুক মানে কি? দেখা। কিন্তু আবার লিখলে লুক ফর, এবার কিন্তু হয়ে গেল খোঁজ করা। কি হয়ে গেল? খোঁজ করা। তাহলে ভার্বাল ফ্রেজ। তুমি লিখছো লুক মানে দেখা, কিন্তু লুক আফটার অর্থ কি? সেবা করা বা দেখাশোনা করা, পরিচর্যা করা। তাহলে দুইটা মিলে এখান থেকে তুমি যদি আফটার কেটে দাও তাহলে কিন্তু পরিচর্যা করা কখনোই হবে না, সেবা করা কখনোই হবে না। তাহলে লুক আফটার দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করছে। সো এরা ভার্বাল। এরা কি? ভার্বাল ফ্রেজ, তাই না? এরা হচ্ছে কি ভাই? ভার্বাল ফ্রেজ। এখন আসো, যেমন ধরো তুমি লিখছো দেয়ার ইজ আ স্কুল in front of our বাড়ি, in front of our কি? বাড়ি, হাউস। there is a school in front of our বাড়ি। তো এই যে in front of ভাইয়া কোন ধরনের ফ্রেজ? কোন ধরনের ফ্রেজ? দেখো, there is a school in front of our house, যখন দেখবা আগে পরে দুই পাশেই প্রেপোজিশন। কি ভাইয়া? যখন দেখবা দুই পাশেই প্রেপোজিশন, তখন নিশ্চিত এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। নিশ্চিত কি? প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা কি ভাইয়া? প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর দেখো, আমরা যদি লিখি উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। উই ওয়ার, খেয়াল কর, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা অপেক্ষা করতেছিলাম কিসের জন্য? বাসের জন্য। তাহলে র এর মাথায় রাখবে, এই জিনিসটা মাথায় রাখবে সবসময়। র ওই দিন আমি পড়াইছিলাম ইয়ের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানোর সময়, র এর কখনো হেডওয়ার্ড হতে পারে না। কি ভাইয়া? র এর কখনো হেডওয়ার্ড হতে পারে না। আমরা ওয়েট করতেছিলাম কিসের জন্য? দেখো দেখো, বাসের জন্য, বাসের জন্য। কিসের জন্য? বাসের জন্য। তাহলে বাসের সাথে কি রয়েছে? র, বাসের। তাহলে আমাদের হেড ওয়ার্ড হচ্ছে, মূল ওয়ার্ডটা হচ্ছে জন্য। জন্যটা কি ভাইয়া? জন্যটা হচ্ছে ফর। ফরটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? প্রেপোজিশন। তাহলে ফর দ্য বাস একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আসো, কি বললাম? প্রেপোজিশনাল ফ্রেজ। এখন দেখ, উই ওয়ার ওয়েটিং, আমার এই না ভার্ব সেন্টেন্সের? উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করতেছিলাম। উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করতেছিলাম। ওয়াই, কেন অপেক্ষা করতেছিলাম? ওয়াই, কেন অপেক্ষা করতেছিলাম? বলছে ফর দ্য বাস, বাসের জন্য। তাহলে নিশ্চিত এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নিশ্চিত একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটা কি? একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এটা একটা কি? প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আবার কি ভাইয়া? প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আবার প্রেপোজিশনাল ফ্রেজ। এখন বাই অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেই, তো প্রেপোজিশনাল ফ্রেজ উত্তর। বা প্রেপোজিশন অপশনে নাই, অ্যাডভার্বিয়াল উত্তর। বা দুইটাই আছে,
অ্যাডভার্বিয়ালকে উত্তর করতে হবে। দুইটাই থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দুইটাই থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দুইটাই থাকলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর দুইটার একটা থাকলে তো আর কথাই নাই। সন্ধ্যদের আজকে একটা দাওয়াত দিয়ে যায়, আমি দাওয়াতটা হচ্ছে, হ্যাঁ দাওয়াতটা হচ্ছে যে 2025 সালের 1 ফেব্রুয়ারি, 2025 সালের 1 ফেব্রুয়ারি। তোরা আবার মনে করিস না যেন ভাই বিয়ে করবে। 2025 সালের আমি কোথায় গেলাম, কত সালের রে, 2025 সালের 1 ফেব্রুয়ারি 25 সাল, এবং সেকেন্ড টাইমারদের জন্য আমার জিকে ইংলিশ ব্যাচ শুরু হবে অনলাইনে। দাওয়াত দিয়ে গেলাম তোদের। এটা জীবনেও তো কোনোদিন বলিনি, জীবনেও কোনোদিন বলছি যে আমার ব্যাচে ভর্তি হ, আমার বই আছে বইটা কেন, এ কথা কিন্তু জীবনেও বলিনি। প্রি মেডিকেলের 8-10 মাস ধরে ক্লাস করতেছে, ওরাও বলতে পারবে না, কিন্তু আজকে বললাম যে 25 সালের 1 ফেব্রুয়ারি ব্যাচ শুরু হবে জিকে ইংলিশের। এটা দাওয়াত। কাদের জন্য দাওয়াত? তোমরা যারা ক্লাস করতেছো দাওয়াত তাদের না, যারা করে না ক্লাস, যারা মনে করতেছে জিকে ইংলিশ লাগবে না, তাদের জন্য দাওয়াত দিলাম। আগেই বলে দিলাম, ওই পাবা তুমি হচ্ছে কি 11 থেকে 13 পাবা জিকে ইংলিশে। তুমি নিশ্চিত থাকো তোমার সেকেন্ড টাইম দেওয়া লাগতেছে। তুমি নিশ্চিত থাকো এই যে 11 থেকে 13 পাবা জিকে ইংলিশে, 14 পাবা, তোমার সেকেন্ড টাইম দেওয়া লাগতেছে নিশ্চিত। হ্যাঁ, অবশ্যই ভালো করে। এখনো অনেক সময় আছে, কোনো সময় আছে 58 দিন, এখনো 58 দিন সময় আছে। চারিদিকে মডেল টেস্ট শুরু হয়ে গেছে, এই দেখে তোমাদের মনে হচ্ছে সময়ই নাই। 22 সাল সময় পাইছিল 71 দিন মোট সময়, তোমাদের এখনো আছে 58 দিন। কিন্তু তোমরা ওই যে সায়েন্সের ভাইয়ারা বুঝে না কিছু না, হুদাই কিছু পাইলেই বলে এটা এক্সট্রা ইনফরমেশন, কিছু পাইলেই বলে এটা এই করতে হবে, কিছু পাইলেই কয় এটা ওই করতে হবে। কেন ভাই? ওই দিন দেখলাম আমাদের মিডিয়াম পেজে দেখলাম একটা কি জানি সাধারণ জ্ঞান, ফারাক্কা দিবস কবে। আরে ভাই, ফারাক্কা দিবস কবে আমি কি করবো ফারাক্কা দিবস কবে জেনে? ফারাক্কা দিবস জেনে আমি কি লাভটা কি আমার? ওইটা যদি তুমি মুখস্থ করে থাকো ফারাক্কা দিবস কবে, তাহলে বায়োলজিতে অলরেডি তোমার কম হয়ে গেছে, তুমি কম পেয়ে গেছো। কেমনে বাবা জানা না, কিন্তু তুমি কম হয়ে গেছে। এরকম গাধার মতো পড়লে হবে না ভাইয়া, তোমাকে স্মার্ট ওয়ে তো পড়তে হবে, বুঝনি? তোমাকে স্মার্ট ওয়ে তো পড়তে হবে। তোমাকে অনেকে তেল দিবে, মাথায় তেল দিবে। আমি কোনো পরিশ্রমীকে হাঁটতে দেখিনি। আরে ভাই, রিক্সা চালাইতেছে না, তা আমি তো এখানে এই রুমের মধ্যে দাঁড়ায় এসি ছেড়ে ক্লাস নিতেছি, তা আমার সাথে পরিশ্রম বেশি করতেছে। তোমাকে কৌশলী হতে হবে, কৌশলী। তুমি এখানে 25 পাইতে পারো, তুমি জিকে ইংলিশে এখানে কত পাইতে পারো? 25 পাইতে পারো। ভাইয়ের জন্য কি করবো? তোর কিচ্ছু করা লাগবে না, জিকের কোনো থিওরি পড়া লাগবে না, খালি বিগত সালের কোশ্চেন পড়বি, বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করবি 10-এ 10। খালি বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করবি 10-এ 10। ইংলিশ ভাই এখন কি করব? খালি কোশ্চেন প্র্যাকটিস করবি 15-তে 15 অপশন সহ। একটা ওয়ার্ডের 5টা সিনোনিম পড়া লাগবে না। ওইসব গাধারা বলে, ওদের ধারণাই নাই কোশ্চেন সম্পর্কে, বুঝেই না। ওরা কোনো না কোনো মেডিকেলে চান্স পেয়ে গেছে, এরপর বসেছে স্টুডেন্টরা পড়বে না কেন? ইনফরমেশন আছে, স্টুডেন্টরা পড়ে নিক। তা আমি তোর কাছে ভর্তি হয়েছি কি জন্য? কোন দুঃখে ভর্তি হয়েছি আমি টাকা দিয়ে? সব যদি আমার ঘাড়ে এসে চাপে, তো আমি তো জানি পড়া আছে। কথা বুঝে নাই? কথা বুঝো নাই?
এই ইনফরমেশন পড়ো। কি রে ভাই, বায়োলজি তুই যদি 24টা চ্যাপ্টার আছে, 24টা চ্যাপ্টার, 10 থেকে 12টা চ্যাপ্টার থেকে দেখবি কোশ্চেন আসছে 18 থেকে 22টা। দেখ বই খুলে দেখ যা, 24টা চ্যাপ্টারের মধ্যে 10 থেকে 12টা চ্যাপ্টার থেকে আসছে 18 থেকে 22টা কোশ্চেন, কিন্তু তুমি 24টা একই ফ্লোতে পড়ে যাইতেছো কেন? ওয়াই? তুমি পরিশ্রমী হইলেই তোমার চান্স হবে, পরিশ্রমী হইলেই হবে। তুমি বিশাল পরিশ্রমী, আর একজন 10-12টা সাবজেক্ট চ্যাপ্টার খুব সুন্দর করে পড়ছে, 5-6 বার করে রিভিশন দিছে, ওই এখানে মিনিমাম 20 মার্ক সিকিউর করে নিছে। এবার আর 12টা আছে না, সে কি বাদ দিয়ে গেছে? আর 12টা আছে না, সে কি বাদ দিয়ে গেছে? এই যে আর 12টা চ্যাপ্টারের যে 8 থেকে 10টা কোশ্চেন বাকি আছে, সে যা পড়ছে সেখানে 3 বা 5 সে এমনিই পাবে, 3 বা 5 এমনিই পাবে সে। তার মানে বায়োলজিতে তার 24, 25, 26 সিকিউর করা শেষ। তার কি, তার 24, 25 সিকিউর করা শেষ। আর তুমি এদিকে পরিশ্রমী, মেধাবী পরিশ্রমী হইছো, তুমি 24টা চ্যাপ্টার সমান তালে পড়ে যাইতেছো, সমান তালে, তোমার তো চান্স হবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তুমি ফিজিক্সে বের করো, কেমিস্ট্রিতে বের করো, দেখো মুষ্টিমেয় কিছু টপিক থেকে, অর্ধেক টপিক থেকে, 50% টপিক থেকে কোশ্চেন আসছে 70-80%, কিন্তু তুমি পড়তেছো 100% টপিক একই সময় দিয়ে, একই রকমভাবে, একই এফোর্ট দিয়ে, একই পরিশ্রম দিয়ে, তো তোমার তো এরকম হবে, তুমি তো ধরা খাবাই। হিসাব সোজা। হিসাব সোজা। এখন তুমি, আমি বললাম তুমি মিলাই দেখো, এতদিন তোমাকে এই কথা কেউ বলিনি। ক্লাস মোটিভেশন তো ফুল অনেক শুনছো, কান্নার মোটিভেশন, পিছনে ব্যাকগ্রাউন্ড, এই সেই, অমুক ভায়া বলেছে, তমুক ভায়া বলেছে, অমুক পীর বলেছেন, তো এই কথা তোরা কেউ বলছে? এবার আমার কথা বিশ্বাস নয়, বই খোল, যা এখনই বই খোল। সবার কাছে আসে না বিগত সালের কোশ্চেন, আসে না কোশ্চেন ব্যাংক, বই খুলে দেখ, তাহলে মাথায় ঢুকবে যে ভাই যা কইছে ঠিক আছে। কথা বুঝনি? ভাই যা বলছে এটা দেখ, 100% ঠিক আছে, বের করে দেখ, বইটা বের কর। এখন দেখো চান্স কেন মিস যায় ভাইয়া, চান্স কেন মিস যাবে খেয়াল করো। এই যে এখন যারা ক্লাস করতেছে আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের যারা স্টুডেন্ট, দেখো ফিজিক্স ভাই খুব খারাপ হয়েছে, ফিজিক্স কি আমার খুব খারাপ হয়েছে এবছর মেডিকেল অ্যাডমিশনে, তাও 15-র নিচে নামবে না। খুব খারাপ হয়েছে তো, তাও 15-র নিচে নামবে না। মানে সচরাচর যে সকল, আমি কিন্তু যা সিরিয়াল 40,000 প্লাস হয় তার কথা বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে 10 থেকে 12,000-এর মধ্যে যে স্টুডেন্ট থাকে, 15,000-এর মধ্যে স্টুডেন্ট থাকে, 67তে কাটমার্ক হইলো, সে পাইছে 65, 60 থেকে 66, ওই স্টুডেন্টের জন্য আমি কথাটা বলতেছি। আমি কিন্তু এই যে 3 লাখতম সিরিয়াল হয়েছে এটার কথা বলিনি আমি, এটা মাথায় রাখো আবার। এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো। দেখো ফিজিক্সে খারাপ করলেও 15, কেমিস্ট্রিতে তুমি যত খারাপই করো, সেটা হচ্ছে কি 15 থেকে 18, যত খারাপই করো 15 থেকে 18। এটা কিন্তু আমার মনে মনে বানাই বলতেছি না। এই যে যারা এই ধরনের মার্কস পাইছে, ধরো 60-70তে কাট মার্ক হইলে 60 থেকে 66তে যারা পাইছে, এরকম শত শত হাজার হাজার স্টুডেন্টের সাথে কথা বলার পরে বলতেছি আমি, জিনিসটা খুব খারাপ হয়ে গেছে এরকম নাম্বার, খুব খারাপ হয়ে গেছে এরকম নাম্বার। দেখো ফিজিক্সে 15 সর্বনিম্ন, কেমিস্ট্রিতে 15 থেকে 18 সর্বনিম্ন। এখন কাহিনী কি হয়েছে দেখ, কাহিনী যেটা হয়েছে, ফিজিক্সে যে কোয়েশ্চেন আছে মেডিকেল অ্যাডমিশনে, তোমাদের সবার 17-18 এমনিই তোমরা পাও, এমনিই পাও, আমি জানি, আমি স্টুডেন্টদের কাছে শুনে যা বুঝতে পারছি আর কি। আমি তো পরীক্ষা দিইনি, স্টুডেন্টদের কাছে শুনছি, হাজার হাজার স্টুডেন্টের কাছ দিয়ে। কেমিস্ট্রিতে ভাই ইন জেনারেল মেডিকেল অ্যাডমিশনে 17-18 রাখা যায়, 16-17-18, মানে আমি অ্যাভারেজদের কথা বলছি, যে ফার্স্ট হবে তার জন্য কিন্তু এই কথা বলা হয় নাই, যার কনফিউশন আছে চান্স হবে কি হবে না তার জন্য। এখন দেখো এইবার সে কি করছে, বায়োতে পাইছে 14 থেকে 18, আর জিকে ইতে পাইছে 11 থেকে 13। তা তো চান্স হবে কি করে, তোর কিভাবে চান্স হবে?
তো চান্স হওয়া সম্ভব না, তাই না? তাও তো এখানে কাছাকাছি গেছে চান্সের, এখানে চান্সের কি কাছাকাছি গেছে। এখন খেয়াল করো এই জায়গায় ওই যে 7-8 এমনিই পাবি আর 5-6 এমনিই পাবি, এই ইয়েতে না পড়ে তুমি যদি এই বায়োলজির 10টা চ্যাপ্টার, বায়োলজির 5টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 5টা চ্যাপ্টার পড়তে যে সময় লাগে না, ওই টাইম যদি এখানে দাও না, তোমার এই 11 থেকে 13 লিখছি না, এখানে থাকবে 22 থেকে 24। এই 3 সাবজেক্টের যে কোনো এক সাবজেক্টের 5টা চ্যাপ্টার পড়তে যে টাইম তুমি ব্যয় করছো, ওই সেম টাইম এই 2 সাবজেক্টের জন্য ব্যয় করো। এখানে 11 থেকে 13 থাকবে না, 22 থেকে 24। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তুমি যদি 50ও পাও, এখানে যদি 20 পাও, তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশে কারো ক্ষমতা নাই তোমার চান্স ঠেকানোর। কিন্তু তুমি বলছো ভাইয়া বলছে, ভাইয়া কি বলছে গাধা? তো তোর ভাইয়ার সময় কি ইয়ে ছিল? তোর ভাইয়ের সময় ফার্স্ট হইতে হচ্ছে তোর 82টা, 83-তে, 85-তে, 78-এ, 79-তে ফার্স্ট হইতো তোর ভাইয়ের সময়। যে ফার্স্ট তার নাম্বার থাকতো 80, তার নাম্বার থেকে 81, তার নম্বর 82, তার নম্বর 85। তোর সময় যে ফার্স্ট হবে তার যে 95 থাকবে, এ কথা মাথায় রাখতে হবে না? এই 5-6 এমনিই পাওয়া যায়, 7-8 এমনিই পাওয়া যায়। কিরে ভাই আইস, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোন বন্ধু পড়াছিলাম মনে নাই। prepositional, কথা বুঝছিস ভাই আমার কথা? এখনো অনেক টাইম আছে, এখনো কি অনেক টাইম আছে। সো তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। এখন দেখো কনজাংশনাল ফ্রেজ কি ভাইয়া? কনজাংশনাল ফ্রেজ কি? এ তো লাগবে না। কেন? কারণ একটা ওয়ার্ড ধরো হু, ওরে বাপরে ডাবল হয়ে গেল কিভাবে? নে হু, ডাবল হু, হুক্কা হুয়া, হুক্কা হুয়ার হু, হুক্কা হুয়ার হু। দেখো হু একটা ওয়ার্ড, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে মনে কর, তাহলে এটা ফ্রেজ। কারণ একটার বেশি ওয়ার্ড হইতে হবে ফ্রেজ হতে গেলে। কোন ধরনের ফ্রেজ? কনজাংশনাল। ইন্টারজেকশনাল ফ্রেজ কি ভাইয়া? এরকম থাকবে অবাক মারা, অবাক মারা সাইন থাকে না, ইন্টারজেকশনাল ফ্রেজ। এই যে দেখো, এই যে দেখো আমাদের কি জানি আরিফুল ইসলাম, ও সেকেন্ড টাইম হওয়ার দিকে দৌড়াইতেছে। ভাইয়া জিকে কি শুধু বিসিএস আর মেডিকেল সলভ করব? ওই যে তোমার জন্য ভাইয়া, ওই যে আরিফুল ইসলাম তোমার জন্য ওই যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হচ্ছে আমার জিকেই ব্যাস। এই যে তোর মাথার মধ্যে ঢুকে গেছে মেডিকেল আর বিসিএস, কই পাইছো সব ছাগলের কথা? এটা হইতো ওই 2015-16 দিকে ছিল, যে বিসিএস আর মেডিকেল পড়ে গেলে ইংলিশে জিকেইতে 25-এর মধ্যে 20+ হুবহু কমন পাওয়া যেত। গতবার বিসিএস এর কোশ্চেন ইংলিশে আসছে 2টা, ইংলিশে আসছে 2টা, জিকেতে আসছে 2টা না 3টা। যা পড়ে যা। আমি কি বললাম? আমি বললাম বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করতে। তুই বলছিস বিসিএস আর মেডিকেল। কিসের বিসিএস আর মেডিকেল? এখন আর সেই দিন আছে? গাধার মতো করিস, গাধার মতো পড়া যাবে না। আমার কথা শুনতে তোমার খারাপ লাগতে পারে, আমার কথা এরকম স্পষ্টবাদী, সত্য, এটা এরকমই। আমি যেটা বলছি এতক্ষণ আগে তুমি মিলাই নাও। তুমি বলতেছো যে কি বিসিএস আর কি বিসিএস আর মেডিকেল ডেন্টাল। তো তুমি কি বায়োলজি পড়ার সময় এই কাজ করো যে হচ্ছে মেডিকেল আর ডেন্টালে আসছে শুধু এই বায়োলজি পড়ে যাব, ফিজিক্সে শুধু মেডিকেল আর ডেন্টাল আসছে এই বায়োলজি পড়ে যাব, কেমিস্ট্রিতে মেডিকেল ডেন্টাল আর এফএমসিতে আসছে সেগুলো পড়বো, এটা করো? তো জিকে ইংলিশের জন্য এগুলা কোথায় কোথায় পাইছো তুমি? সেদিন চলে গেছে, একসময় ছিল তো, বললাম তো 20+ কোশ্চেন হুবহু কমন পাওয়া যাইতো। 20+ কোশ্চেন, 20+ কোশ্চেন এক সময় কমন পাওয়া যাইতো। 20+ কোশ্চেন এক সময় কমন না। ওই যে বলছে এমন বলে, তোকে তো মিন করে বলিনি যে তোর এমন হবে, এটা মিন করে না। আমি বলতেছি এই ধরনের চিন্তা ভাবনা যাদের মাথায় সেট হয়েছে তাদেরকে স্বাগতম সেকেন্ড টাইমে। এটা সত্যি কথা ভাই, যারা সেকেন্ড টাইমার আছে আলোচনা করে দেখো,
এই ধরনের চিন্তা ভাবনা যার মাথার মধ্যে যে খালি বিসিএস পড়বো, মেডিকেল পড়বো, জিকে ইংলিশ আমি একদম উড়বো, তুমি বিসিএস আর মেডিকেল পড়ে গেলে কি হবে জানো? তুমি সর্বোচ্চ জিকে ইংলিশে পাবা 10 থেকে 12, 25-এর মধ্যে পাবা 10 থেকে 12, এই আর কিচ্ছু হবে না। হবে, পড়লে হবে না কেন? অবশ্যই হবে, পড়লে হবে না কেন? হবে, 10 থেকে 12 বাবা। কিন্তু আর একজন ওই যে আর একজন পাবে এখানে 24, আর একজন পাবে 25, আর একজন পাবে 23, তো তুমি 2 সাবজেক্টে তার থেকে পিছাই গেছো 10-12 নাম্বারে। এই এতটুক ঝামেলা হবে, আর কিচ্ছু হবে না। হ্যাঁ, দেখো ভাইয়া পার্টিসিপল ফ্রেজ কি, দেখো পার্টিসিপল ফ্রেজ কি ভাই, পার্টিসিপল ফ্রেজ কি? আমরা জানি 3 ধরনের পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এরা যখন একটা ফ্রেজের মধ্যে থাকে সেটা পার্টিসিপল ফ্রেজ। ভাই ইনফিনিটিভ ফ্রেজ কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ভাই ফ্রেজ থেকে কোশ্চেন আসলে কি আসবে? ফ্রেজ থেকে কোশ্চেন আসলে কি আসবে? সর্বোচ্চ দেখ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন আর ভার্ব। এর বাইরে কোনো ফ্রেজ থেকে কোশ্চেন আসবে না। এই 5টা ফ্রেজের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। এখন ক্লজ ফ্রেজ থেকে ক্লজ ফ্রেজ থেকে দেখো, ক্লজ ফ্রেজ থেকে একটা কোশ্চেন মাস্ট, 2টাও থাকতে পারে। আবারও বলতেছি, জিকে ইংলিশ তুমি প্র্যাকটিস করো, 25-এ 25 পাবা। আবারও বলতেছি, তোমাকে বলতেছি না জাদুকারি ওয়ে আছে, তোমাকে বলতেছি না আমি বিশাল একটা কোর্স ছাড়ছি তুমি এসে ভর্তি হও, কোনো দরকার নাই। এখানে যা পড়াইছি না, কোনো দরকার নাই, তুমি খালি পড়ো। ইংলিশে কি করবো ভাইয়া? গ্রামার পার্টে বইয়ে যা আছে A to Z কোয়েশ্চেন, এখান থেকে বিগত সালের কোয়েশ্চেন শুরু হয়েছে 1 নম্বরে, এখানে গিয়ে 10 নম্বরে চাকরির কোয়েশ্চেন শেষ হয়েছে, এই সব পড়বা। ভাই মুখস্থ বিদ্যা কোন পর্যন্ত? আইউ পর্যন্ত পড়ো, এতে এনাফ। ইসলামিক ইউনিভার্সিটি পর্যন্ত মুখস্থ বিদ্যা। গ্রামার পার্ট যত কোয়েশ্চেন বইয়ে আছে সলভ করো, নিশ্চিত তুমি 25-এ 25 পাবা, নিশ্চিত 25-এ 25 পাবা। ঠিক আছে? আর ভাইয়া জিকে এই কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কেমনে পড়বো? তোমাদের কি আর বলবো, যারা মেডিকেলে পড়ে এরা পারে খালি মডিফিকেশন দিতে আর ছন্দ বানাইতে। কি ছন্দ? এর সাথে ওই আছে, তার সাথে তাই আছে, ওর খালা, ওর মামা, ওর ফুপা, এই মিলে একটা বায়োলজির একটা কি জানি। আশ্চর্য রে ভাই। দেখো ভাই, ওই 3টা সাবজেক্ট কেমনে পড়বো, কিভাবে রিভিশন দিব? তোমার রিভিশন দেওয়ার সিস্টেমই ঠিক না, তোমার বই পড়ার সিস্টেমই ঠিক না, তো তুমি চান্স পাবো কোত্থেকে আর কোচিংয়ে ভালো করবা কোত্থেকে? দেখো, তুমি মেইন বুক, ওকে, মেইন বুক, এবার ধরো এক্সট্রা 2 বা 3টা রাইটারের বই আছে, 2 বা 3টা রাইটারের বই আছে, তাহলে দেখ মেইন বুক একটা, এখানে ধর 3টা রাইটারের বই আছে, তাহলে একটা সাবজেক্টে আমার 4টা রাইটার, একটা সাবজেক্টে কি ভাইয়া 4 জন রাইটার। তাহলে প্রত্যেকটা টপিক আমার কয়টা বই থেকে পড়তে হচ্ছে? 4 বই থেকে। খেয়াল করো, 4 বই থেকে। এটা ভালো করে বুঝবি, এটা বুঝতে পারলে তোর মার্ক বেড়ে যাবে মিনিমাম 10, শুধু আমার কথাটা বুঝতে পারলে। মেইন বুক একটা, এক্সট্রা রাইটার 2 বা 3টা, ধরলাম 3টা, তাহলে 4 জন রাইটার। কয়জন? 4 জন রাইটার। তাহলে একটা চ্যাপ্টার কয় বই থেকে পড়তেছি? 4 বই থেকে। ওকে, 4 বই থেকে। এখন 4 বই থেকে যে পড়তেছি, তোমার সমস্যা কি? দেখো, মেইন বুকের চ্যাপ্টারটা পড়তেছি একবার, এখানে 3 বুক থেকে 3 বার, তো সব মিলে আমি পড়ছি 4 বার, ঠিক আছে। বাট কাহিনীটা হয়েছে কি, একবার এই বই পড়ে যখন 2 নম্বর রাইটারের বই পড়তে যাইতেছি, তখন একটা পুরোপুরি নতুন মনে হচ্ছে। এবার 1-2 পড়ার পর 3 নম্বর যখন পড়তেছি, মনে হচ্ছে 3 জন রাইটার 3 মেরুর কথা লিখছে। 4 নম্বর রাইটার পড়লে মনে হচ্ছে 4 মেরুর কথা লিখে বসে আছে। এটা কেন ভাই? কারণ হচ্ছে এই যে তুমি মেইন বুক একবার পড়ে দেখবে, এরকম করে একবার পড়ে দেখবা, যদি 10টাও এক্সট্রা রাইটার পড়া লাগে, সময় লাগবে একটা চ্যাপ্টার পড়তে 1 ঘন্টা, 10টা চ্যাপ্টার পড়তে। দেখো, মেইন বুক তুমি একটা চ্যাপ্টার
মিনিমাম মিনিমাম 5 বার, 3 থেকে 5 বলা যায়, 3 থেকে 5 বার রিভিশন দিয়ে এক্সট্রা বইয়ে যাও। এটা যখন তুমি এরকম করো, সব বই থেকে একবার করে পড়ো, এই প্রথম বই পড়তে যদি 5 ঘন্টা সময় লাগে, দ্বিতীয় রাইটার পড়তে তোমার 5 ঘন্টাই লাগে, তৃতীয় রাইটার পড়তে আবার ওই টাইমই লাগে, চতুর্থ রাইটার পড়তে আবার ওই টাইমই লাগে। ইংলিশ প্যাসেজ সলভ করার মতো। ছোটবেলায় প্যাসেজ পড়ে এসে কোশ্চেন দেখতে গেলে কি নিয়ে প্যাসেজ ছিল এটাই মনে থাকতো না, তোমাদের অবস্থা হয়েছে তাই। মেইন বুকটা 3 থেকে 5 বার রিভিশন দাও, দিয়ে এক্সট্রা রাইটারে যাও, এক্সট্রা রাইটারে যাও, অটোমেটিকলি কোন লাইন এক্সট্রা তোমার সামনে, চোখের সামনে নিজেই ধরা দিবে এসে, তোমাকে খুঁজে বের করতে হবে না যে এই লাইন ভাই আমার এক্সট্রা, এই লাইন এই বইয়ের মধ্যে নাই। কেন তুমি খুঁজে পাইতেছো না? পড়ছোই তো মাত্র 1 বার বা 2 বার। তোমার তো এই যে মেইন বুকে কি আছে এটা তো তোমার মাথায় সেট হয়নি, তো তুমি আর একটা পড়তে গেলে তোমার নতুন মনে হবে। 3 থেকে 5 বার রিভিশন দাও তো, 3 থেকে 5 বার তুমি রিভিশন দাও, দিয়ে একটা চ্যাপ্টার পড়তে যাও তো এক্সট্রা রাইটার থেকে যাও, সর্বোচ্চ 15-20 মিনিট লাগবে, তখন পাতা উল্টাইতে যে টাইম এমনি সামনে বের হয়ে চলে আসবে। তুমি রিভিশনের সিস্টেমই তো তোমার ঠিক নাই, তুমি করতেছো মুখস্থ, তুমি করতেছো কি মুখস্থ। এখন দেখো, তুমি যখন মুখস্থ করতেছো তো তুমি ধরো ওই ক্লাস 8-এ 9-এ 10-এ ছোটবেলা অনেকগুলা কবিতা মুখস্থ করছো, আচ্ছা, কিন্তু কবে না কবে তুমি ধরো একটা হুমায়ুন আহমেদের বই পড়ছিলা, বইটা কি মনোযোগ দিয়ে চোখ বুলানো, ওই বইয়ের এখনো 70-80% গল্প তোমার মনে আছে হুবহু, কিন্তু তুমি যারা মুখস্থ করছিল এটা ভুলে গেছো। এইটাও সেম ভাই, রিভিশন যে দিব, বারবার যে পড়বো, কিভাবে মুখস্থ করবো না। তুমি যদি মুখস্থ করো, হ্যাঁ, তুমি যদি না সাইটটা পড়ি, তোমার তো পড়ার সিস্টেম ঠিক নাই। আমি কি বললাম, তুমি যদি সিস্টেমে পড়তা ছোটবেলা থেকে, তুমি যদি আগে থেকে বুঝতে পারতো সিস্টেম, তো তোমার 4টা কেন 10টা রাইটারের বই তোমার এক্সট্রা দিব, সর্বোচ্চ 1 ঘন্টার বেশি সময় লাগবে না একটা চ্যাপ্টার উঠতে। কখন? যখন এইটা আমার ওয়ার্ডও মুখস্থ, মেন বুকে যখন আমার যদি কোশ্চেন করে অমুক ওয়ার্ডটি কোন চ্যাপ্টারে আছে, তখনও আমি জানি মেইন বুকে এইভাবে পড়া, তখন 10টা বই যদি তোমার কাছে দিয়ে এক্সট্রা বই, 1 ঘন্টাও সময় লাগবে না ওই চ্যাপ্টার থেকে এক্সট্রা কি আছে বের করে আনতে। তুমি তো জানোই না কোন বইয়ে কি আছে, এই কারণে যা পড়ে সব নতুন মনে হয়। হ্যাঁ, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। কথা বুঝছিস? তাহলে ভাই কি করব, যত বেশিবার সম্ভব চোখ বোলাবি, নট মুখস্থ, যত বেশিবার সম্ভব চোখ বোলাবি এবং ম্যাপিং করে যে এই চ্যাপ্টার থেকে গত 3 বছরে 4টা করে কোশ্চেন আসছে, 3টা করে কোশ্চেন আসছে, তাহলে ওই চ্যাপ্টার আমি উদ্ধার করে নিব। আবার আরেকটা চ্যাপ্টার আসছে 3 বছরের কোশ্চেন আসছে একটা, তাহলে ওর ট্রিটও আমি ওইভাবে করব। যে প্রত্যেক বছর 3টা করে কোশ্চেন দিয়ে যাইতেছে, তার যেরকম ট্রিট করব, যে 3 বছরে একটা কোশ্চেন দিছে যে চ্যাপ্টার, তার সেম ট্রিট আমি করব না। এটা হচ্ছে লাস্ট টাইমে পড়ার সিস্টেম। এখন আমাকে স্কিপে যাইতে হবে, এতদিন তুমি অ্যাড করে গেছো তোমার মধ্যে, এখন রিভিশন ফেজে টাইম চলে যাইতেছে, তোমাকে স্কিপ করতে করতে যাইতে হবে। তাহলে তোমার চান্স নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না চান্স, তোমার এই চান্স কেউ ঠেকাইতে পারবে না, তুমি যদি এই সিস্টেমে পড়তে পারো। আচ্ছা ভাই বোনেরা, তাহলে আমরা মোটামুটি ক্লজ ফ্রেজ সুন্দর করে শিখছি। তোমার মনে হইতে পারে যে ক্লজ ফ্রেজের লেকচার ছোট, এতটুকু তোমার মনে হইতে পারে, বাট তোমার কি সর্বোচ্চ মনে হইতে পারে লেকচার ছোট, বাট ক্লজ ফ্রেজের তুমি যদি 10 ঘন্টারও ক্লাস করো, তুমি 10 ঘন্টার ক্লাস পড়ে, তুমি 10 ঘন্টার ক্লাস করে যা শিখতা ক্লজ ফ্রেজের, তার চেয়ে বেশি কিছু শেখাই দিয়ে আমি এখান থেকে যাইতেছি। ওকে ওমা, আমি কোথায়? ওকে,
ঠিক আছে ভাই বোনেরা, আজকের এপিসোড এখানে শেষ করলাম। তোদের মূল টার্গেট এখন কি ভাই? জিকে ইংলিশে 25-25 পাবে। এর জন্য কি করতে হবে ভাইয়া? খালি বিগত সালের কোশ্চেন পড়তে পার, কিচ্ছু পড়তে হবে না, কোনো থিওরি লাগবে না। জিকেতে নট এ সিঙ্গেল থিওরি, কোনো ছন্দ ফন্দ মুখস্থ কিচ্ছু না, জাস্ট বিগত সালের কোশ্চেন 10-এ 10 নিশ্চিত। অপশন সহ কমন আসবে 10-এ 10, ইংলিশে 10-এ 10, এই কি 15-এ 15 অপশন সহ কমন আসবে। যাই হোক, তোমরা ভালো করে পড়ো, এখন একটু কন্টিনিউ থাকো, এখন একটু কন্টিনিউ থাকো, সুন্দর মতো লেখাপড়া করো, নিজেকে সময় দাও, আর স্বাস্থ্যের কিন্তু ওই দিকে খেয়াল রাখো। এই লাস্ট টাইমে অনেক অসুস্থ হয়ে যায়। লাস্ট টাইমে অসুস্থ হয়ে গেলে তুমি ধরো তোমার শারীরিক কোনো কারণে একটু কম পড়তে পারতেছো, তাও তো পড়তে পারতেছো, কিন্তু তুমি ওইটাকে ঠিক না করে পুশ করলে তুমি বিছানাগত হয়ে গেল। 10 দিন তুমি বিছানাগত, মোটেও পড়তে পারলে না, তাহলে লাভ হইল না। আমি তোমাকে কি বলছি? নট পরিশ্রমী, গাধা হয়ে লাভ নাই, গাধা হয়ে কলুর বলদ হয়ে কোনো লাভ নাই। কৌশলী হতে হবে তোমাকে, কৌশলী হতে হবে। গাধা বা কলুর বলদ হয়ে লাভ নাই, কৌশলী। ভাই আমি আমার জ্বর আসতেছে, ভালো পারতেছি না, তাহলে রেস্ট নাও, আর 2 ঘন্টা পারলে 2 ঘন্টা পড়ো। কিন্তু তুমি বসতে পারতেছো না, 10 ঘন্টা বসে রয়েছো ওই দিন, পরে 1 সপ্তাহ তুমি বিছানার থেকে উঠে পারোনি, শুয়েই আসো, তোমার লাভ কি? কোনো লাভ নাই। এ কারণে বলতেছি কৌশলী হতে হবে। ঠিক আছে? তো ভাই বোনেরা, তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো। এই যে দেখ, মন তাহা বলছে চোখ বুলিয়ে হয় না, মিডিয়ামে সব অপশন এক লাগে। এখন কি আর বলবো, কিছু বলার নাই এখানে, বেশি বুঝলে কিছু বলার নাই। আমি যা বলছি তুমি বুঝতে পারোনি, তোমার ওই মাথায় ঢুকবে না, ওই গাধার মতো মাথায় ঢুকবে না। ওটা তো কলুর বলদ হয়ে গেছে মাথাটা, ওটা ঢুকবে না। ওটা বিভিন্ন ভাইটা এর ওর কথা শুনে তোমার মাথা গেছে একদম ব্লক হয়ে, ভালো কথা তোমার মাথায় যাবে না, বুঝলি? ভালো কথা জীবনেও ঢুকবে না। কিসের মিডিয়ামের কোশ্চেন? আমি বললাম যে যদি এখানে বলে এই ওয়ার্ড কোন অধ্যায়ে আছে, তা সেটা আমি বলে দিতে পারবো, তো সেখানে মিডিয়ামের কোশ্চেন কি? তুমি তো পড়োইনি, পড়ার ধরনই জানো না। যাই হোক, ওইদিকে যাবো না আমি। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।